আহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ প্রোগ্রামটি শুরু করব, সবাই সাথে থাকুন। ইতিমধ্যে আসাদুল আলম নির্ণয় কমেন্ট করেছে আমার নামটি। নির্ণয় সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা লাইভ প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে থাকবে আব্দুল্লাহ আল সিয়াম। আমরা আজানের পরেই লাইভটি শুরু করি। আজানটি দিয়ে নিক, আমরা আজানের পরে লাইভ শুরু করি। আজানের জন্য বিরতি দিচ্ছি। নির্ণয়কে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সিয়াম। সিয়াম, তোমাকে স্বাগতম। আমার কথা কি শোনা যাচ্ছে সিয়াম? জি ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিও কি একটু ঝাপসা ঝাপসা হচ্ছে নাকি? ভিডিও কোয়ালিটি কি ঠিক আছে সিয়াম? আমার এই জায়গাটা দেখা যাচ্ছে না ভাই। তোমাকে দেখা যাচ্ছে না?
আচ্ছা, তুমি কি তোমার ক্যামেরা একটু অন করবে? ক্যামেরা তো অন আছে ভাই। ক্যামেরা অন আছে কিন্তু দেখা যাচ্ছে না। জি ভাই। আচ্ছা, দেখি হচ্ছে ইয়াকে মেজবাউল আসুক। আমি ওকে ইতিমধ্যে হচ্ছে মেসেজ দিয়েছি। দেখা যাক। তোমার আসলে হচ্ছে এখানে ক্যামেরাটা আমি বলতে পারতেছি না যে কেন অফ, অন থাকার কথা। তুমি একটু দেখো তো ক্যামেরা হচ্ছে ফ্রন্ট এন্ড ক্যামেরা হচ্ছে। অন আছে ভাই। আচ্ছা, অন আছে কিন্তু দেখা যাচ্ছে না। উম খুবই অ্যানোয়িং। ইতিমধ্যে হচ্ছে মোবাইল ও আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। আহ তোমার ক্যামেরাটি অন করো। আহ মাসবাউল, তোমার ক্যামেরাটি অন করো। ক্যামেরা আচ্ছা আচ্ছা, আমাদের ক্যামেরা কমেন্টে তো এসেছে হচ্ছে। ক্যামেরা তো অন আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ইফতেখার হোসেন নাফি, ক্যামেরা অন আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে এটা বলার জন্য। আহ তাহলে আমরা প্রোগ্রাম শুরু করতে পারি। সিয়াম, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, কথা শোনা যাচ্ছে ভাই। মাসবাউল, কথা শোনা যাচ্ছে? সবকিছু ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে প্রোগ্রামটি আমরা শুরু করতে পারি। আসলে দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে হচ্ছে প্রোগ্রামটি করার, আমরা হচ্ছে অনেক ট্রাই করেছি। সত্যিকার অর্থে বলতে গেছে ফার্স্ট টাইমে একটু টেকনোলজিক্যাল প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে লাইভে আসতে পারিনি, বা সামহাউ হচ্ছে টাইম ওভার হয়ে গেছে, ওই দিনের লাইভটা ক্যান্সেল করা লাগছে। বাট হচ্ছে আমরা আবার ট্রাই করেছি। ওই যে একটা কথা আছে যে একবার না পারিলে দেখো শতবার। ইট ওয়াজ লাইক দ্যাট, যে হচ্ছে আমরা হচ্ছে আবারও ট্রাই করেছি লাইভে আসার জন্য। তো সেই পারপাস থেকে আজকে আলটিমেটলি হচ্ছে সফল হলাম। আহ, তো হচ্ছে আমাদের সাথে প্রথমে পরিচয় করে দিই। আমাদের সাথে হচ্ছে ফার্স্টে মাসবাউল তালুকদার, এক্স নটরডেম কলেজ, এখন হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। দেন হচ্ছে আমাদের সাথে আছে এই বছর, দ্যাট মিনস হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 24-25-এ অংশগ্রহণকারী একজন মেধাবী শিক্ষার্থী, যার পজিশন জাতীয় মেধা তালিকায় 122তম। খুবই গর্বের সাথে বলতে হচ্ছে যে ও খুবই ব্রিলিয়েন্ট এন্ড 122তম প্লেস অধিকার করেছে। এটার জন্য প্রথমেই তোমাকে কংগ্রাচুলেশন, অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ ভাই। হ্যাঁ। তো মেইনলি আজকে প্রোগ্রামের মুখ্যমন্ত্রী বলা যায় হচ্ছে সিয়াম, আব্দুল সিয়াম। আহ, ও কিভাবে হচ্ছে ভর্তি পরীক্ষায় 122তম স্থান অধিকার করলো, এন্ড ও হচ্ছে একজন সেকেন্ড টাইমার। ওর ফার্স্ট টাইমের গল্প কি ছিল, এন্ড সেকেন্ড টাইমের গল্প কি, ও হচ্ছে কতটা স্ট্রাগল করেছে, ওর পড়ালেখায় কতটা এফোর্টস দেওয়া লেগেছে, আমরা এই সব কিছু বিষয়ে আজকে জানবো, ওর মুখ থেকে আমরা শুনবো। এটাই হচ্ছে আমাদের আজকে লাইভের হচ্ছে মেইন প্রোগ্রাম। হয়তো হচ্ছে অডিয়েন্সরা এখনো জয়েন হয়নি, আমাদের 7:30টায় টাইম ছিল, আমরা একটু দেরি করেছি বলতে গেলে। তো এটার জন্য মানে জয়েন করতে করতে দেরি হয়ে গেছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো হচ্ছে আমরা শুরু করতে চাই। আহ, আমরা প্রথমেই হচ্ছে মাসবাউল তালুকদারের কাছে একটু শুনতে চাই আহ, ওর অতীত ইতিহাস, ওর পড়ালেখার কথা, ওর ব্যাপারে আমরা কিছু জানতে চাই, যেহেতু ও হচ্ছে আমাদের লাইফের একজন পার্টিসিপেন্ট। ওর ব্যাপারে আমরা জানবো। মাসবাউল তালুকদার। আচ্ছা, ওর এটাই শুনি, আমার তো এখন এক্সপার্ট হয়ে গেছে, ঠিক আছে। না, তারপরেও হচ্ছে তোমার সম্পর্কে একটু বলো, যে তোমার পড়ালেখা, এখন তুমি কোথায় আছো, তোমার স্ট্যাটাস, এগুলোর ব্যাপারে একটু বলো, শুনতে চাই আমরা।
আমি মোহাম্মদ মেজবাহুল হক তালুকদার, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। আর মাত্র লেভেল 1 সেমিস্টারে আছি। এই আপাতত এটাই পরিচয়। পাশাপাশি হচ্ছে বর্তমানে আর তেমন কিছু নাই। আর হচ্ছে আমিও হচ্ছে ওই সিয়ামের মতো সেকেন্ড টাইমার ছিলাম। আর সেকেন্ড টাইমার হওয়ার পরে তারপরে সর্বশেষে আর কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তি হওয়ার সুযোগ পাইছি। এখন আমার ভর্তি হওয়া অনেক হয়ে গেল, প্লাস পরীক্ষা অনেক হয়ে গেল। এখানে আর কি আমার অনুভূতি মানে যতটা আর কি দমে মানে কি বলবো শেষ হয়ে গেছে, তার থেকে ভালো অনুভূতি এখন সিয়ামের আছে। সিয়াম রিসেন্ট চান্স পাইছে, ওর অনুভূতিটা অনেক ভালো আছে। এই জন্য আর কি এখন সিয়ামের কাছে যাইতে চাই যে সিয়ামের মানে অ্যাডমিশনের আর কি সেকেন্ড টাইম জার্নিটা কেমন ছিল, প্লাস হচ্ছে কতটা কষ্টকর ছিল, এই আর কি। এখন সিয়ামের কাছে যাই। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সিয়ামের কাছে যেতে চাচ্ছি। সিয়াম, সিয়াম এখন তোমার ব্যাপারে বলো। তোমার হচ্ছে স্কুল কোনটা ছিল, তোমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, আমরা সবকিছু জানতে চাই। প্রথমে আমি তোমার ব্যাপারে জানতে চাচ্ছি যে তোমার স্কুল কোনটা ছিল, তোমার কলেজ কোনটা ছিল। আমার স্কুল ছিল ভাই পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় এবং কলেজ ছিল পটুয়াখালী সরকারি কলেজ। আচ্ছা, পটুয়াখালী সরকারি কলেজ, দ্যাট মিন্স তুমি পটুয়াখালীর বাসিন্দা। আহ, জি ভাই। শুনে ভালো লাগলো। আচ্ছা, তো সিয়াম হচ্ছে তোমার কৃষিতে যে তুমি হচ্ছে 122তম হবা, এমন কি কোনো চিন্তাধারা ছিল বা টার্গেট ছিল তোমার? ভাই টার্গেট বলতে মোটামুটি একটা ছিল যাতে মোটামুটি বাকৃবিতে পড়ার আগে থেকে একটা ইচ্ছা ছিল। তো ওইভাবেই আর কি মানে কৃষির প্রিপারেশনটা নেওয়া শুরু করছিলাম যাতে মোটামুটি বাকৃবিতে পড়ার জন্য একটা পজিশন আসে। কিন্তু এত সামনে পজিশন আসবে মানে আসবে এইটা ভাই আর কি ওইরকম একটা প্রেডিক্ট করতেছিলাম না আর কি, যে এত সামনে আচ্ছা, পজিশন তুমি আসতে এটা পারে। ফিল করো নাই যে এত সামনে পজিশন আসবে, বাট করতেছিলা যে একটা তাই তো? জি ভাই। হ্যাঁ হ্যাঁ। তো হচ্ছে তোমার ছোটবেলা যে স্কুল লাইফটা ব্যাপারে তুমি আমাদেরকে একটু বলবে, স্কুল লাইফটা তোমার কেমন ছিল? স্কুল লাইফে বেড়ে ওঠা, স্কুল জীবন, স্কুলে তুমি কোন ধরনের স্টুডেন্ট ছিলে? কি ইন্ট্রোভার্ট ছিলে নাকি এক্সট্রোভার্ট ছিলে? এই তোমার পার্সোনাল কথাগুলো একটু শেয়ার করবো আমাদের সাথে। স্কুল লাইফটা ভাই সবারই অনেক আর কি স্মৃতি বিজড়িত থাকে আর কি। তো স্কুল লাইফে ভাই ওইরকম বলতে যে একদম ভালো স্টুডেন্ট ছিলাম ওইরকম না আর কি, মোটামুটি আর কি। আচ্ছা তো আচ্ছা আচ্ছা মেইনলি ভাই পড়াশোনা আর কি এইচএসসি এর পর থেকেই আর কি মেইনলি শুরু করা হয়েছে। তো স্কুলে দেখা যায় মোটামুটি আর কি মোটামুটি লেভেলের আর কি স্টুডেন্ট ছিলাম, ওইরকম একদম টপার বা ওইরকম একদম উপরে লেভেলের না। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, জানতে পারলাম যে ওর স্কুল লাইফটা খুব বেশি হচ্ছে এমন না যে অনেকে থাকে যে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একদম তারা হচ্ছে ফার্স্ট হয়ে গেছে। সো ফার্স্ট হওয়ার ওদের একটা রেকর্ড পড়ে গেছে যে হচ্ছে ওরাই কন্টিনিউয়াসলি ফার্স্ট হবে। আমার স্কুলে এরকম ছিল যে হচ্ছে জাস্ট হয়তো সে হচ্ছে কন্টিনিউয়াসলি ফার্স্ট হইতো। আমার ফ্রেন্ডরা ছিল। তো দেখা যায় যে আমি কন্টিনিউয়াসলি ফার্স্ট হইতো, বাট আমি সবসময় হচ্ছে 1 2 3 এর মধ্যেই থাকতাম। এটা হচ্ছে খারাপ কখনো হয় নাই। তাই বলে হচ্ছে এমন না যে আমি কন্টিনিউয়াসলি ফার্স্ট হতাম, এতটাও ভালো স্টুডেন্ট ছিলাম না। তো হচ্ছে তোমার সিয়ামের কাছ থেকে জানলাম যে হচ্ছে সিয়াম সিয়াম হচ্ছে তোমার হচ্ছে স্কুল লাইফে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট ছিল। অনেকেই হচ্ছে মনে করে যে স্কুল লাইফে হচ্ছে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট মানে হচ্ছে সে ফিউচারে কিছু করতে পারবে না, বা ইন ফিউচার হচ্ছে তার খুব একটা শাইন না, কিন্তু সেটা কিন্তু হচ্ছে খুবই ভুল ধারণা। স্কুল লাইফে জি হচ্ছে ভাই। বাবা মা প্রেশার দেয়। স্কুল লাইফে হচ্ছে মানে এমন একটা হচ্ছে প্রেসার দেয় যে হচ্ছে তুমি যদি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে না পারো তুমি জীবনে কি করবা। অনেকে প্রেসারে ডিপ্রেশনে চলে যায়। দেখা যায় স্পেশালি হচ্ছে যখন ক্লাস 9 10 স্টুডেন্টরা উঠে, তখন হচ্ছে ফ্যামিলি থেকে প্রেসার গুলো আসা শুরু করে। এন্ড এই প্রেসার গুলোর একদম হাইয়েস্ট লেভেল বা আমরা যদি বলি হচ্ছে পিক পয়েন্টে চলে যায় হচ্ছে অ্যাডমিশন টাইমে। এইচএসসি আগে হচ্ছে অ্যাডমিশন টাইমে একদম পিক পয়েন্টে চলে যায়। তো আমরা হচ্ছে স্কুল লাইফ থেকে চলে আসি কলেজ লাইফে। সিয়াম আব্দুল্লাহ, সিয়াম তোমার কলেজ লাইফ ব্যাপারে বলবা। তো কলেজে তুমি হচ্ছে পড়ালেখা শুরু করো, যে তোমার কি টার্গেট ছিল যে হচ্ছে পটুয়াখালী ওই কলেজে পড়া?
ভাই আমার মেনলি তো বাসা দিয়ে আর তো ঢাকাতে ছাড়তে চাই না, মানে ইচ্ছা ছিল ঢাকাতেই আর কি শিফট হওয়ার, মানে কলেজে, কিন্তু বাসা থেকে আর কি ওইরকম একটা এলাও করে না ঢাকাতে যাওয়ার, যার কারণে আর কি পটুয়াখালীতেই পড়াশোনা করতে হয়েছে কলেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হচ্ছে তোমার পড়ালেখা পটুয়াখালীতে এক ধরনের হচ্ছে বাধ্যকতার কারণে হচ্ছে করতে হয়েছে। তো দেন হচ্ছে তুমি পড়ালেখা কিভাবে করতে, তুমি ফার্স্ট ইয়ারে থাকতে কিভাবে পড়ালেখা করতে, একটু ডিটেলস যদি ফার্স্ট টাইমে আমাদেরকে জানাও। কলেজে ওঠার পর ভাই মোটামুটি একটু ছিল যাতে ভালো রেজাল্ট করা যায় মোটামুটি। তখন একটু ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার ইচ্ছা ছিল, যার কারণে কলেজে ওঠার পর থেকে প্রথম দিক থেকে মোটামুটি ভালোভাবেই পড়াশোনা শুরু করছি আর কি। দেখা যায় স্যাররা যা পড়াইতো বা নিজে নিজে থেকেও মোটামুটি ভাই নিজের চেষ্টাটাই বেশি ছিল স্যারদের থেকে, কারণ দেখা যায় আমাদের পটুয়াখালীতে টিউশন এটা যে ওইরকম একটা পাওয়া যায় ওইরকম না। মানে আমি ম্যাক্সিমাম পড়াশোনা আর কি অনলাইনেই করা হয়েছে কলেজের প্রথম আচ্ছা থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, খুবই ভালো কথা যে সিয়াম একটা জিনিস বললো, গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে যে ও কলেজ লাইফে শুরু থেকেই পড়া শুরু করতে, মানে খুব সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে পড়ালেখা হচ্ছে, মানে কলেজ লাইফে ও কখনো হেলাফেলা করে নাই। আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটা করে থাকি যে হ্যাঁ কলেজে তো আমরা উঠলাম, 2 বছর টাইম আছে, অনেক চিল ভাবে পড়া যাবে। তো আমরা দেখা যায় প্রথম দিকে আবার অনেকের আগ্রহ থাকে, হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে যখনই ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরবর্তী সময় হিউজ পড়ালেখা শুরু করে দেয়। কিছুদিনের মধ্যে তাদের ওই মোটিভেশনটা চলে যায়, দেন হচ্ছে মানে ওই যে যে মোটিভেশন ওইটা কাজ করে না, and পড়ালেখার গতি ধীরে চলে আসে, ধীর গতি সম্পন্ন হয়ে যায় পড়ালেখা। তো তখনই হচ্ছে তাদের হ্যাম্পার হয়। তো সিয়াম এক্ষেত্রে ভুল করেনি, সিয়াম কিন্তু একদম ফার্স্ট থেকেই হচ্ছে ডেডিকেটেডলি পড়ালেখা শুরু করেছে। আমরা অনেকেই ডেডিকেটেডলি পড়ালেখা শুরু করি, বাট ডেডিকেট কিন্তু থাকি না, একদম লাস্ট পর্যন্ত কিন্তু ডেডিকেটেড থাকি না। দ্যাট ইজ দ্য রিজন যে হচ্ছে সবাই কিন্তু একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু একদম শুরু থেকেই সিয়াম খুবই ডেডিকেটেডলি পড়ালেখা শুরু করেছে, যেটা সিয়াম নিজের মুখেই বললো। সিয়াম তারপরে তুমি ফার্স্ট ইয়ার শেষ করলা, সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের আগ পর্যন্ত হচ্ছে তোমার পড়ালেখা কেমন হচ্ছিল, এডমিশনের আগ পর্যন্ত ভাই মোটামুটি মানে তুমি আমার তো কিভাবে প্রথমে পড়তা, মানে তোমার ইঞ্জিনিয়ারিং। দৈনিক রুটিনটা একটু বলবা অ্যাডমিশনের ভাই আগে। দৈনিক রুটিন বলতে ওইরকম রুটিন করে আর কি পড়া হইতো না, মানে যে দিনে এই ঘন্টা মানে এই কয় ঘন্টা পড়বো, রাতে ওই ঘন্টা পড়বো, এরকম না আর কি। স্যাররা যতটুকু পড়া দিত বা নিজে যতটুকু পড়া লাগতো ওইটুকুই পড়তাম। মানে দেখা যায় ডেলি মোটামুটি মানে পড়া গোছানোর জন্য ভাই যতটুকু সময় লাগে ওরকম মানে টাইম ধরা ছিল না, যে ধরেন সকাল থেকে এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত পড়বো, যতক্ষণ আর কি লাগে পড়া একটা পড়া গোছানোর জন্য ওইরকম ভাবে পড়াশোনা করতাম আর কি। আচ্ছা, পড়া গোছানো লাগে। আমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছ থেকে এটাই শুনে হচ্ছে পড়ার কোনো টাইম লিমিট নেই। অ্যাকচুয়ালি হচ্ছে পড়া গোছানোর জন্য যতটুকু টাইম দরকার দিয়েই তারা পড়ালেখা করে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে যতটুকু দরকার ততটুকু হচ্ছে টাইম দিয়ে হচ্ছে তারা পড়ালেখা করছে, পড়ার জন্য ফিক্সড কোনো টাইম নেই, ফিক্সড টাইম অন্যান্য কাজের ক্ষেত্রে। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি। সিয়ামের এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমাদের যে উচিত কাজটা হবে সেটা হচ্ছে অন্য সব স্টুডেন্টের জন্য, আমি স্টুডেন্টের জন্য কথাগুলো বলছি, সো অন্য সবার সব কাজে আমাদের হচ্ছে টাইম ফিক্সড করে ফেলা, কিন্তু পড়ালেখার জন্য ফিক্সড কোনো টাইম না রাখা। পড়ালেখা হচ্ছে বাউন্ডলেস টাইমের জন্য, এন্ড আদার্স যে কাজগুলো সেগুলো বাউন্ডারিতে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে জেনুইন ওয়ার্ক আমাদের করা উচিত সেটা। সো সিয়াম সেম কাজটাই করতো, যে হচ্ছে ও আদার্স কাজগুলা বাউন্ডারিতে নিয়ে এসে, পড়ালেখার কোনো বাউন্ডারি নেই, যতক্ষণ আমার পড়া শেষ না হচ্ছে আমি ততক্ষণ পড়বো। আমার যদি 1 ঘন্টায় পড়া শেষ হয়ে যায় আমি 1 ঘন্টা পরে আদার্স কাজ করব। আমার যদি পড়া 5 ঘন্টায় শেষ না হয় বা 5 ঘন্টায় শেষ হয়ে আমরা 5 ঘন্টায় পড়বো। সো ইট ডাজন্ট ম্যাটার যে আমি কতক্ষণ পড়তেছি, দ্য ম্যাটার ইজ আমি কি পড়তেছি and কতটুকু পড়তেছি। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি কি এবং কতটুকু পড়তেছি, আমি কতটুকু নিতে পারতেছি। আমি টেবিলে বসে থাকলাম ঘন্টার পর ঘন্টা, আমি 4 ঘন্টা 5 ঘন্টা বা 10 ঘন্টা হচ্ছে টেবিলে বসে থাকলাম, ইট ডাজন্ট ইভেন ম্যাটার যে আমি হচ্ছে 10 ঘন্টা টেবিলে বসে আছি। আহ, কথাটা হচ্ছে একজন 1 ঘন্টা বসে যতটুকু পড়ে ফেললো, ইনপুট নিয়ে নিলেন, আউটপুট দিতে পারলো, আমি 10 ঘন্টায় সেটা পারলাম না। তো আমার কিন্তু ওই পড়ার কোনো মূল্য বা ভ্যালু নেই, ওটা কিন্তু পুরোপুরি হচ্ছে অনর্থক হয়ে পড়ে।
কজ আমার মেইন টার্গেট হচ্ছে আউটপুট দেওয়া, আমি আউটপুট দিতে পারলাম না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ভ্যালু থাকছে না। যে আমরা হচ্ছে যে পড়ালেখাটা করছি, আমাদের শুধু ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট হচ্ছে, আমরা আমরা কিন্তু সঠিকভাবে বা সঠিক আউটপুটটা দিতে পারছি না। যে কাজটা সিয়াম করেছে, সিয়াম কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে পড়েছে, and যতক্ষণ টাইম লাগে, সিয়ামের কথা থেকেই বোঝা যাচ্ছে যে সিয়াম কিন্তু কোয়ালিটির উপরে ফোকাস করেছে, টাইমের কোয়ান্টিটির উপরে না, পড়ার কোয়ান্টিটি এন্ড পড়ার কোয়ালিটির উপরে ফোকাস করেছে। তো সিয়াম হচ্ছে তোমার এইচএসসি রেজাল্ট কি? এইচএসসি তে আমার ভাই গোল্ডেন ছিল, মানে সবগুলোতে এ প্লাস আসছিল। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা যে সিয়ামের সবগুলোতেই হচ্ছে গোল্ডেন এ প্লাস ছিল, যেটা হচ্ছে খুবই কংগ্রাচুলেটিং ব্যাপার। তো আহ, এখন তো তোমার হচ্ছে আমরা স্কুল লাইফ জেনে ফেললাম, দেন কলেজ লাইফ জেনে ফেললাম, আমরা তো অ্যাডমিশন নিতে যাব, কিন্তু তার আগে আমরা হচ্ছে তোমার হচ্ছে বাবা মার প্রতি তোমার কি কৃতজ্ঞতা সেটি সম্পর্কে একটু জানতে চাচ্ছি, বা তাদের অবদান কতটুকু ছিল, অথবা তুমি বাবা মা ছাড়া আর কাকে কাকে অবদান দিতে চাচ্ছ? সবার আগে তো ভাই বাবা মাকে অবদান দিতে হবে, মানে তাদের কৃতজ্ঞতাই সবার আগে স্বীকার করতে হবে। তারপর মানে আমাদের মানে আমাদের যে আমার যে স্যাররা ছিল তাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা করি। আর বাবা মার সাপোর্টই ভাই সবচেয়ে বেশি ছিল আর কি। আচ্ছা তারা মানে কোনো সময় ভাই এরকম শুট করতো না যে এই জায়গায় হইতে হবে। অবশ্যই ভাই ইচ্ছা থাকে যে সবারই যাতে মেডিকেল, আমার তো ফার্স্ট টাইম মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, তো বাসা থেকে অবশ্যই একটা আশা থাকে যাতে মেডিকেলে হয়। কিন্তু ভাই না হওয়ার পরে ওইরকম তারা কোনো করে নাই যে আমার মেডিকেল হয় নাই কেন, এই জন্য যে একটা মানসিক একটা প্রেশার ওইটা কোনো সময় বাসা থেকে দেয় নাই যে মেডিকেল হয় নাই কেন বা হইতেই হবে এরকম। তো এই দিক থেকে ভাই অনেক আর কি মেন্টাল একটা সাপোর্ট পাইছিলাম, যার কারণে হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারছি ভাই। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে তোমার বাবা মা খুব সাপোর্টিভ ছিল, এটাই বোঝাতে চাচ্ছ যে হ্যাঁ মা খুবই জি ভাই। সাপোর্টিভ ছিল, তোমাকে অনেক সাপোর্ট করেছে, তারা কখনো প্রেশারে নেই। আমাদের কিন্তু একটা জিনিস হুম, বাংলাদেশের হুম। প্রেক্ষাপটে খুব বেশি হয় যে না, বাবা মার একটাই চাহিদা থাকে, হ্যাঁ তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এটা ছাড়া তারা কোনো কিছু এলাও করে না। এমনও হয়েছে যে হচ্ছে ডিপ্রেশনে পড়ে গিয়ে তারা কোথাও চান্স পায় নাই, প্রেশারের কারণে, অতিরিক্ত প্রেশারের কারণে তারা ডিপ্রেশনে চলে গেছে, এবং এই ডিপ্রেশন থেকে তারা হচ্ছে কিন্তু কোথাও চান্স পায়নি, তো তাদের জীবনটাই হচ্ছে নষ্ট হয়ে গেছে। সো এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের হচ্ছে সচেতনতা বাড়ানো উচিত, প্রত্যেকটা বাবা মাকেই বোঝানো উচিত যে আমাদের আসল লক্ষ্য কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না, আমাদের আসল লক্ষ্য হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। আমরা যত ডাক্তার হয়ে যাই, ইঞ্জিনিয়ার হয়ে যাই, যত বড় বড় পোস্টে যাই বা যে পোস্টে আমরা চলে যাই কেন, যদি আমরা একজন ভালো মানুষ হতে না পারি, তাহলে জীবন কিন্তু আমরা ব্যর্থ। জি ভাই। সো জীবনের সফলতা, তো মানে জীবনের সফলতা ওখানেই নিহিত যে হচ্ছে আমি একজন ভালো মানুষ, ভালো মানুষ হওয়াটাই হচ্ছে জীবনের প্রধান সার্থকতা। তো তোমার বাবা মাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, যেহেতু হচ্ছে তিনি কোনো প্রেশার দেননি বা তোমাকে খুব রিল্যাক্সে পড়ালেখা করার সুযোগটি দিয়েছেন, এটার জন্য আমিও তাদের প্রতি কৃতজ্ঞ, এবং আমি আশা করি প্রত্যেকটি বাবা মারই এরকম হওয়া উচিত বা এই দায়িত্বটি পালন করা উচিত, যে সবাই যেন হচ্ছে তাদের ইচ্ছা মতো পেশা চুজ করতে পারে, বা যেখানে ইচ্ছা এক জায়গায় না হলে যেন আরেক জায়গায় যাওয়ার কনফিডেন্সটা অন্তত পায়। তো এরপরেই হচ্ছে আমি চলে আসতে চাই তোমার অ্যাডমিশন লাইফের ব্যাপারে। তোমার অ্যাডমিশন লাইফের ব্যাপারে আমাকে কিছু বলে। এডমিশন বলতে ভাই আমার তো প্রথম ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার ইচ্ছা ছিল, তো প্রথম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। তো আমাদের এইচএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা মনে হয় 1 মাস 1.5 মাস আগে বা 2 মাসের মতো এরকম মনে হয়। তো তখন আর কি বাসা থেকে আর কি বলছে যাতে মেডিকেলে আচ্ছা পরীক্ষা সিয়াম, দিই তোমার বা মনে হয় নেট মেডিকেলের। প্রবলেম হচ্ছে তো সিয়াম। ওই সময় সিয়াম, তোমার মনে হয় নেট প্রবলেম হচ্ছে। কথা ঠিকই আছে মিস, তোর হচ্ছে মিস বা তোর সমস্যা আর কি নেটে, যা বুঝতেছি আমি। আচ্ছা আচ্ছা, আর সিয়াম বলতে থাকো তাহলে, আগে ফার্স্ট টাইম কথা অ্যাডমিশনের প্রিপারেশন কেমন ছিল? জি ভাই, তো আমার তো ভাই ওইরকম আর কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল মোটামুটি। তো বাসা থেকে ভাই টেস্ট পরীক্ষা 2-1 মাস আগে বলতেছে যে আর কি যাতে মেডিকেলে পরীক্ষা দিই, মেডিকেল দিকে যাই।
তো ওই সময় আর কি ভাই আমার আবার দেখা যায় এডমিশন, তো ইঞ্জিনিয়ারিং দিকে একটা ছিল, তো ওই সময় আবার সুইচ করা হয়েছে মেডিকেলের দিকে। তো ওই সময় থেকে আবার মোটামুটি এইচএসসি থেকে মানে টেস্ট পরীক্ষার আগে মোটামুটি একটু মেডিকেল মানে মেডিকেলের জন্য পড়াশোনা আর কি শুরু করছি। দেখা যায় এইচএসসি এর জন্য ভাই মোটামুটি পড়াশোনা আগেই গোছানো ছিল, তো এই জন্য আর কি ওই সময় আহ আপনার মেডিকেলের দিকে মানে মেডিকেলের জন্য মোটামুটি একটু পড়াশোনা শুরু করতে পারছি। তো ওই থেকেই আর কি মূলত মেডিকেলের আর কি জার্নিটা শুরু। তো এসএসসির পরে আপনার তখন আর কি আমি ঢাকা চলে গেছিলাম। তো ঢাকা আর কি মেডিকেল কোচিং করার জন্য ঢাকা চলে গেছিলাম। তো ওই জায়গায় থেকে কোচিং করা হয়েছে, তো 2 মাস 3 মাসের মতো কোচিং করছিলাম। তো কোচিং করার পরে আচ্ছা তো মেডিকেল পরীক্ষা হইলো, মেডিকেল পরীক্ষা ফার্স্ট টাইম আমার দেখা যায় 2 মার্কের জন্য হয় না আর কি। ও ওই বছর মনে হয় 67 মিস ছিল, আমি 64-র মতো পাইছিলাম। 2 মার্ক 3 মার্কের জন্য আর কি ফার্স্ট টাইম মেডিকেল মিস হয়েছিল। তো আচ্ছা। ওই সময় হুম ভাই বলেন। খুবই কষ্টজনক, এই সামান্য কিছু নাম্বারের জন্য যখন হচ্ছে মেডিকেলের জি এই ভাই। আহ, এত বড় একটা এক্সাম মিস হয়ে যায়, সেটা খুবই দুঃখজনক। আচ্ছা, জি দেন ভাই। পরবর্তী ফার্স্টে মেডিকেল মিস পরবর্তীতে ভাই হয়ে আমার যাওয়ার পর ইসে তুমি কি ডিপ্রেশনে হ্যাঁ চলেছিলে মেডিকেল নাকি মিশনের এরকম পরে। কিছু হয়েছে? জি ভাই। ফার্স্ট টাইম যখন মেডিকেল মিস হয়ে গেল, তখন তুমি নিজেকে কিভাবে ভাই তখন তো দেখা যায় একটু মেন্টালি একটু প্রেসারে ছিলাম। তো কাছের কিছু ভাই ছিল, তো ওরা অনেকভাবে বুঝাইছে যে সামনে পরীক্ষাগুলো আছে, তো এই পরীক্ষাগুলো দিতে, তা দেওয়ার পরে তো মানে কোথাও একটা সিট হইলে তারপর সেকেন্ড টাইম তো আবার দেওয়া যাবে। তো কিছু ভাই ছিল ওরা আর কি মোটামুটি ভালোই ওই সময় হেল্প করছিল অনেক। তো যার কারণে পরবর্তী এক্সাম গুলো দিছিলাম। পরবর্তীতে জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি দিছিলাম, দুইটার হয় না এক জায়গায়। ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে ফেলে আসছিল, জাহাঙ্গীরনগর দিছিলাম, জাহাঙ্গীরনগর মেরিট আসে নাই। তো পরবর্তীতে দেখা যায় জিএসটি, পরবর্তীতে পরীক্ষা ছিল জিএসটি তে, আর আমি পরবর্তীতে দেখা যায় রাজশাহী আর চট্টগ্রাম কোথাও ফর্ম তুলি নাই, পরীক্ষা আর দেওয়া হয় নাই। তো পরবর্তীতে জিএসটি এর জন্য প্রিপারেশন শুরু করছি। রোজার মাস ছিল ওই সময়, তো ওই সময় জিএসটি তে পরীক্ষা দিছিলাম। জিএসটি তে পরীক্ষা দিয়ে ওই বছর আমি পজিশন ছিল 11,000। তো 11,000 হওয়ার পরে আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে সিএসসি তে ভর্তি ছিলাম ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, এটা তোমার ফার্স্ট টাইমের জার্নি ছিল। ফার্স্ট টাইমে আমি যদি তোমার পড়ালেখাটা জানতে চাই, তুমি কতক্ষণ করে পড়তে এবং কিভাবে পড়তে মেডিকেলের জন্য? তুমি তো মেইনলি মেডিকেলের প্রিপারেশন নিয়েছো, সো মেডিকেল জি ভাই, কিভাবে জি ভাই, পড়তে? জি ভাই। মেডিকেলের জন্য দেখা যাবে আমি তো কোচিং এ বেশি ফোকাস করতাম আর কি। মানে ওরা যে যতটুকু যে পড়াটা দিত দেখা যায় ওইটাই মোটামুটি কভার করার চেষ্টা করতাম, যতটুকু আর কি ওরা পড়া দিত। মানে ওইরকম কোনো টাইম ছিল না যে 5 ঘন্টা 6 ঘন্টা পড়তে হবে, মানে ওই পড়াটা রেডি করার জন্য আর কি যতটুকু সময় লাগে ও মানে ওইটুকু সময় পড়তাম। আচ্ছা আচ্ছা, মানে আবারও সেই একই উত্তর, যে হচ্ছে আমার পড়া কমপ্লিট করার জন্য যতটুকু সময় দরকার আমি জি ভাই। ততটুকু সময় পড়ালেখা করেছি। খুবই ফাইন অ্যান্সার, যে হ্যাঁ, পড়ালেখার জন্য যতটুকু সময় দরকার, এমন না যে আমার 2 ঘন্টা পরে উঠে যেতে হবে বা হচ্ছে আমার 3-4 ঘন্টা পড়তে হবে। আমার পড়া কমপ্লিট করতে তো যতটুকু সময় দরকার আমি ততটুকু সময় পড়েছি। খুবই ফাইন অ্যান্সার। তুমি হচ্ছে আরেকটা কোশ্চেন করতে চাই, যে তুমি কি হচ্ছে রাতের বেলায় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতে নাকি তুমি দিনের বেলায় পড়তে? ভাই আমি মেইনলি একটু রাতেই পড়াশোনা করতাম, দিনে দেখা যায় ওইরকম ঘুম থেকে উঠা মানে পড়তে পারতাম না, ঘুম চলে আসতো, এই জন্য রাতেই মোটামুটি ম্যাক্সিমাম টাইম পড়বো তো রাত্রে। আচ্ছা আচ্ছা, এক একজনের আসলে মানে এক এক জি রকমের ভাই। হচ্ছে রুটিন থাকে। কেউ হয়তো দেখা যায় যে হচ্ছে রাতের বেলায় পড়ে, কেউ হয়তো দেখা যায় যে দিনের বেলা পড়ে। তো যার যখন সুবিধা হয়। বাট সায়েন্সের হচ্ছে আহ, মতে বা হচ্ছে ম্যাক্সিমাম যদি আমরা বলি যে মুসলিম বা ইসলামের মতে যেটা উচিত সে হচ্ছে সকালে বা হচ্ছে ফজরের আজানের পরে, সকাল বলতে ফজরের আজান, তো এই ওই জি ভাই। টাইমটাতে বা ভোর রাত ওই টাইমটাতে হচ্ছে পড়া সবচেয়ে ভালো হয়, কারণ ঘুমে থেকে ওঠার পর ওই টাইমে মাইন্ড ফ্রেশ থাকে। সো দ্যাট ইজ দ্য রিজন যে হচ্ছে ওই টাইমে পড়ালেখা খুবই ভালো হয়। সো তুমি রাত্রে পড়তে, দ্যাট মিনস তোমার রাতে পড়া অনেক না, ভালো আমার হতো। মেনলি ভাই এইচএসসি তে থাকতে রাত্রি ম্যাক্সিমাম টাইম পড়া হইতো, ওই জন্য আর কি ওই একটা অভ্যাস তৈরি হয়ে গেছিল। তো পরবর্তীতে মানে ম্যাক্সিমাম টাইম রাত্রি পড়া হইতো হ্যাঁ হ্যাঁ দিনের থেকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি যে তোমার এইচএসসি টাইমেই হচ্ছে অভ্যাস গড়ে উঠেছে যে রাতের বেলা পড়ার জন্য। তো হচ্ছে এরপরে হচ্ছে আমরা যদি দেখি যে সেকেন্ড টাইমের কথা, সেকেন্ড টাইম প্রিপারেশন তোমার কিভাবে শুরু হয়? সেকেন্ড টাইম ভাই আমি তো ওই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে সিএসসি ভর্তি হওয়ার পরে ওই জায়গায় তো প্রথম মানে মাইন্ড সেট আপ করছিলাম যে এই জায়গায় থাকবো, আর সেকেন্ড টাইম আর কি দিব না।
তো আচ্ছা ওই জায়গায় যাওয়ার পরে মোটামুটি 10-15 দিনের মতো ক্লাস করছিলাম। আমাদের নভেম্বরের 3 তারিখ ক্লাস শুরু হয়েছিল ওই জায়গায়। তো নভেম্বরের আপনার 13-14 তারিখ পর্যন্ত ক্লাস করছিলাম। তো আপনার মানে 13 তারিখেই আবার মেডিকেলের সার্কুলারটা দিছিল। তো সার্কুলার দেওয়ার পরে তো ওই জায়গায় দেখছিলাম আর কি আপনার এই সেকেন্ড টাইম এবার নাকি 3 মার্ক কাটবে, মানে প্রতি বছরই তো 5 মার্ক করে কাটে, তো এই বছর 3 মার্ক কাটবে। তো ওইটা দেখে মোটামুটি একটা কনফিডেন্স ছিল যে এবার যে 3 মার্ক কাটবে তো এবার মনে হয় মেডিকেল দিলে মানে হওয়ার একটা চান্স আছে, এরকম একটা কনফিডেন্স ছিল। তো এই জন্যই মূলত ভার্সিটি থেকে চলে আসছিলাম মানে সেকেন্ড টাইম দেওয়ার জন্য মেডিকেল। আচ্ছা আচ্ছা। পরে তুমি তারপর আপনার তো বাসায় সেকেন্ড টাইমে মানে ওই জায়গা বলেন ভাই। সেকেন্ড টাইমে যে তোমার প্রিপারেশন, তখন তুমি হচ্ছে কতটুকু এফোর্টস দিছো, কখন করতা, এন্ড হচ্ছে তুমি কোন কোচিং এ পড়ছো কিনা? না ভাই, সেকেন্ড টাইম কোনো কোচিং এ যুক্ত ছিলাম না ভাই, সেকেন্ড টাইম সম্পূর্ণ আমি আর কি নিজেই পড়ছি মেডিকেলের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা সিয়ামের মুখ থেকেই শুনলাম যে সেকেন্ড টাইমে সে কোনো কোচিং এ যুক্ত ছিল না বা কোচিং এর সাথে অ্যাটাচমেন্ট ছিল না। সে নিজের উদ্যোগে এন্ড নিজের চেষ্টা থেকে পড়ালেখা করেছে। সো একটা কথা বলে যে সুশিক্ষিত মানেই কিন্তু স্বশিক্ষিত, স্বশিক্ষার কোনো বিকল্প নেই। সিয়ামের কাছ থেকে আমরা জানতে পারলাম যে সিয়াম কিন্তু কোনো কোচিং সেন্টারে যুক্ত ছিল না। সিয়াম কিন্তু নিজের উদ্যোগে, নিজে বাসায় থেকে নিজের চেষ্টায় পড়েছে এবং পড়ে সে জাতীয় মেধায় 122তম হয়েছে। আচ্ছা সিয়াম, তারপরে হচ্ছে কি করলে, এর পরের কথাটুকু বলো। তারপরে তো ভাই আমি নভেম্বর 13 তারিখে মানে আর কি ওই ভার্সিটি থেকে সম্পূর্ণ আর কি বাসায় চলে আসছি যে আচ্ছা এবার সেকেন্ড টাইম দিব। সেকেন্ড টাইম দিয়ে অন্য কোথাও মেইনলি তো মেডিকেলের জন্য চলে আসছিলাম। তো এরপর আর কি মেডিকেলের জন্য পড়াশোনা আর কি শুরু করছি সম্পূর্ণ যেহেতু ফার্স্ট টাইম ভাই সবকিছু পড়া ছিল তো মোটামুটি একটা আইডিয়া ছিল যে কতটুকু কি পড়া লাগবে। তো ওইভাবেই আর কি মোটামুটি পড়াশোনা শুরু করি। সেকেন্ড টাইম আর কি ওই রকম বেশিও একদম যে পড়া ওইরকম না, আচ্ছা যতটুকু লাগে আর কি। সেকেন্ড টাইম মূলত এইভাবেই আর কি মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করছিলাম। তো বাই চান্স ভাই এবার আমার মার্কার ছিল 175 সেকেন্ড টাইমে, মানে জিপিএ সহ 175 আসছিল। আচ্ছা। কিন্তু 3 কাটার পরে 172 আর কি বা ইয়ে হয়েছে, মানে 1 মার্কের জন্য সেকেন্ড টাইম আর কি মেডিকেল হয়নি। এক মার্কের জন্য সেকেন্ড টাইম মিস, খুবই এক প্যাথেটিক, মার্ক হইলেও খুবই তবে প্যাথেটিক। 1 মার্ক হইলেও হয়তো ওয়েটিং থেকে কোনো মেডিকেল আসতো। হুম হুম হুম। এক মার্কের জন্য মিস করা মানে ব্যাপারটা খুবই প্যাথেটিক। অনেকে হয় যে 3 মার্ক 4 মার্ক কম পেয়েছে, তারা হয়তো পজিশনে একটু পিছিয়ে আছে। সো তাদের ক্ষেত্রে কিন্তু কষ্টটা মানানসই বা মেনে নেওয়া যায়, কিন্তু 1 মার্ক, 0.5 নাম্বার, 0.25 বা 0.75 বা যাই বলি না কেন, এই একদম ধার ঘেঁষে বা নাকের নিচ দিয়ে চলে আসা, এর নাকের ধার ঘেঁষে যে চলে আসার যে ব্যাপারটা, এটি কিন্তু খুবই প্যাথেটিক একটা ব্যাপার। এটি মেনে নেওয়ার মতো না। নিজের কাছে আফসোস হতে থাকে তখন যে আমি হয়তো অমুক এমসিকিউটা দাগালে আমি হচ্ছে সঠিক অ্যান্সারটা জি বা ভাই। হচ্ছে 1 নাম্বার আমার হচ্ছে পারতো, বা আমি যদি একটা এমসিকিউ ভুল যেটা হয়েছে সেটা যদি আমি কম দাগাতাম বা কনফিউজ ছিলাম, সেটা যদি আমি না দাগাতাম, ভুল না হতো, তাহলে কিন্তু আমি 25 নাম্বার এক্সট্রা থাকতো। সো এরকম অনেক রিগ্রেট ফিল হয় আমাদের মাঝে, হচ্ছে জাস্ট সামান্য কিছু নাম্বার, 0.5 বা 1 নাম্বার বা 0.25 নাম্বারের জন্য আমরা চান্সটা মিস করি। 1 নাম্বার কিন্তু অনেক বেশি। অ্যাডমিশন টাইমে 1 নাম্বার মানে হিউজ নাম্বার। এইচএসসি জি ভাই। রেজাল্টের সময় 1 নাম্বার কোনো ম্যাটার না, 1 নাম্বার 5 নাম্বার তেমন কিছু যায় আসে না। আবার অনেক সময় দেখা যায় যে 1 নাম্বারের জন্য হচ্ছে এ প্লাস ছুটে গেছে, এরকম হয়। বাট খুব একটা যে এফেক্ট ফেলে এটা কিন্তু না। কিন্তু এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যেখানে 0.25 নাম্বার কিন্তু জীবনের রদ বদল করে দিতে পারে, জীবনের সন্ধান চেঞ্জ করে দিতে পারে। জাস্ট 1 নাম্বার, জাস্ট 1 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। সো 1 নাম্বারের জন্য যে তোমার চান্স হয়নি, তখন তুমি কি করলে, এরপরে তুমি কোন স্টেপে গেলে? ভাই মানে যখন আর কি মিস হইলো মেডিকেলে, তখন আর কি বাসা থেকে আর কি ওইরকম টি ছিল যাতে প্রাইভেট মেডিকেলের দিকে যাওয়ার। আচ্ছা তো প্রাইভেট মেডিকেলের দিকে যাওয়া মানে প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার একটা ছিল, কারণ দেখা যায় তখন আর কি একটা ইচ্ছে ছিল আর কি মেডিকেলে পড়ার। তো তখন ওইরকম মানে একটা মাথায় ভূত চাপে না ভাই, ওইরকম আর হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, যে মেডিকেলই পড়তে হবে। মেডিকেলেই তো পড়তে হবে, আমার মেডিকেলেই মেডিকেলই পড়বো। পড়তে হবে যে ওইরকম একটা ছিল যে প্রাইভেট মেডিকেলে তারপর যাওয়ার, তখন আর মানে কোথাও এক্সাম দেওয়ার এরকম একটা ছিল না। কিন্তু জাহাঙ্গীরনগর আর পরবর্তীতে ছিল যে জাহাঙ্গীরনগর বা কৃষি, এই দুইটার একটা আর কি শিফট হওয়ার। তো এই জন্য জাহাঙ্গীরনগরের ফর্ম আমার আগে তোলা ছিল।
তো পরবর্তীতে জাহাঙ্গীরনগর যাই শুধু এক্সাম দিছিলাম। তো ওই জায়গায় আপনার আমার এই ফার্স্ট শিফটে 320তম হয়েছিলাম এবার। তো পরবর্তীতে মেজবা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, ভাই মনে হয় কোন একটা গ্রুপে একটা পোস্ট দিছিল যে ওনারও এরকম মেডিকেল মিস হয়েছে, তারপর কৃষিতে পরীক্ষা দিচ্ছে, কৃষিতে তারপর তো ভাই অনেক ভালো পজিশন করছে। তো ওই জায়গা থেকে ভাইয়ের সাথে আর কি কথা হয়েছিল ফার্স্ট টাইমে, মানে সেকেন্ড টাইম কথা হয়েছিল ভাইয়ের সাথে। তো ভাই বললো যে এরকম এরকম পড়ছি, তো পড়ার পর ভাইয়েরও মিস হয়েছে, তারপর তো কৃষিতে একটা ভালো পজিশন করছে। হ্যাঁ। তো ভাইয়ের কাছ থেকে ওইরকম মোটামুটি মানে উৎসাহ পেয়েছিলাম যাতে আমিও যদি দিই তো আমারও তো হইতে পারে। তো এরপরই আর কি মেডিকেল মিস হওয়ার পরই মূলত কৃষির প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। আর দেখা যায় আমার ভাই বায়োলজি আর কেমিস্ট্রি তো মোটামুটি আগেই পড়া ছিল, যার কারণে অত একটা সমস্যা হয় নাই। এই দুইটা খুব মানে কম সময় দিতে হয়েছে, ইংলিশও মেডিকেলের জন্য পড়া ছিল। মেইনলি ফিজিক্স আর ম্যাথটা আর কি লাস্টে অনেক বেশি সময় দিছিলাম, যার কারণে আর কি মোটামুটি পরীক্ষায় একটা ভালো মার্কস আসছে এবার। আচ্ছা আচ্ছা, দ্যাট মিনস তুমি বলতে চাচ্ছো যে হচ্ছে ইংলিশ ম্যাথ এগুলোর মাধ্যমে হচ্ছে তুমি ভালো নাম্বার তুলেছো। অবশ্যই তোমার জি হচ্ছে ভাই। তোমার প্রিপারেশনটি অনেক জোরদার ছিল। এটা না হলে সম্ভব না, আসলে একটা সাবজেক্টে কখনো পাওয়া সম্ভব না। অনেক সময় হয় হ্যাঁ এরকম যে চাপে যে আমি মেডিকেলেই পড়বো বা হচ্ছে মেডিকেলেই ভর্তি হব। সো তখন কিন্তু হচ্ছে ব্যাপারগুলো দেখা যায় যে অনেকেই এই ঝোঁকে কিন্তু প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যায়। বা প্রাইভেট মেডিকেল কিন্তু এটা না যে হচ্ছে তোমার কোয়ালিটি খারাপ বা হচ্ছে তোমার ডিক্রিজ করে বা ওইখান থেকে হচ্ছে ভালো ডাক্তার হয় না, এইগুলো কিন্তু না। এগুলো জাস্ট হচ্ছে মানুষের ভুল ও ভ্রান্ত ধারণা। মেডিকেল মানে কিন্তু মেডিকেল, মেডিকেল সেটা যেটাই জি হোক না ভাই। কেন, মেডিকেলের শিক্ষা এক, সব মেডিকেলের সিলেবাস এক, সব মেডিকেলের কারিকুলাম এক, শুধু জায়গাটা ভিন্ন, শুধু জায়গাটা ভিন্ন। হয়তো একটা এই এলাকায় আর একটা অন্য এলাকায়, কিন্তু মেডিকেলের প্রত্যেকটা সেক্টর কিন্তু সেম। মেডিকেলের প্রত্যেকটা সেক্টর সেম এন্ড হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম পড়ানো হয় এন্ড প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে সেম কারিকুলামে পড়ানো হয়। সো সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট মেডিকেল কোন অংশ হচ্ছে সরকারি মেডিকেল নয়। মেজবাউল তোমাকে হচ্ছে অবশ্যই হচ্ছে ধন্যবাদ দেওয়া লাগে যে তোমার ধারা একটি তোমার ধারা উপকৃত হয়ে সে হচ্ছে ইন্সপায়ার্ড হয়ে আছে কৃষিতে 122তম। সো এটা খুব হচ্ছে প্রশংসনীয় কথা। আহ, আমি যদি বলতে চাই যে মেজবাউল হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। আমরা দুইজনই হচ্ছে একসাথে নটরডেম কলেজে ছিলাম। সো আমরা কিন্তু হচ্ছে একসাথে হচ্ছে কেমিস্ট্রি পড়তাম, একসাথে হচ্ছে কলেজে পড়তাম। সো ওইখান থেকে হচ্ছে মেজবাউল আমার অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। সো আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু ওইখান থেকেই। যদিও হচ্ছে আমরা দুইজনই হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেই, মেজবাউল হচ্ছে অনেক ভালো একটা পজিশন করে এন্ড ও দেখিয়ে দিয়েছে, অ্যাকচুয়াল সত্যি কথা বলতে ও দেখিয়ে দিয়েছে যে ও কি পারে। সো ও যখন হচ্ছে দেখিয়ে দিয়েছে তখন কিন্তু আর হচ্ছে আহ, তখন কিন্তু আর হচ্ছে মানে বলার কোনো অপেক্ষা থাকে না বা রাখে না। সো এখন হচ্ছে আমি মেজবাউলকে হচ্ছে কি বলতে বলবো যে মেজবাউল তুমি কিছু জিজ্ঞেস করো সিয়ামকে। আচ্ছা, আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি সেম কে। এটা হচ্ছে তোমার, এবার তো কোশ্চেনটা অনেকটা অন্যরকম ছিল, ঠিক আছে? ফিজিক্স প্লাস হচ্ছে ম্যাথ, অনেক ম্যাথমেটিক্যাল টার্ম ছিল, প্লাস হচ্ছে বায়োলজির ক্ষেত্রে অনেকটা হচ্ছে শর্টের বাইরে কোশ্চেন ছিল। তো তোমার পরীক্ষার স্ট্র্যাটেজিটা কি ছিল, বা হচ্ছে পরীক্ষার সময় যখন এমন কোশ্চেন পাইলা তখন হচ্ছে রাখছিলা বা কেমনে, বা তোমার মধ্যে ভয়ভীতি বা কি কাজ করতে? ভাই আমি তো মানে বাসা থেকে আর কি ওইরকম একটা মানে নিয়ে গেছিলাম যে আমি প্রথমে বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর দেখা যায় ফিজিক্স, তারপর ম্যাথ, বা এর ভিতরে ইংলিশ দাগাই নেবো, এই মোটামুটি একটা প্রিপারেশন ছিল বাসা থেকে ওইরকম। মানে যখন বাসায় অনলাইনে পরীক্ষা দিতাম তো ওইভাবেই আর কি দাগানো শুরু করতাম। তো আমার তো ভাই যেহেতু মেডিকেল প্রিপারেশন, দেখা যায় আমার বায়োলজি আর কেমিস্ট্রি এই দুইটা তো মোটামুটি অনেক ভালোভাবে পড়া ছিল। তো মোটামুটি একটা কনফিডেন্স ছিল যে কোশ্চেন যেরকম হোক এই দুইটা থেকে একটা ভালো মার্ক মানে তুলবো, এরকম একটা ছিল। আর ইংলিশে পড়া ছিল ভাই আগে থেকে। তো প্রথমে আমি ভাই বায়োলজি দিয়ে শুরু করি। বায়োলজি মানে প্রথমবারই মানে 22টা না 23টা মতো দাগাইছিলাম একদম কারেক্ট। তো কিছু কোশ্চেন তো ছিল শর্টের বাইরে আর কি, মানে ওই 7-8টা কোশ্চেনের মতো ছিল মনে হয় বায়োলজিতে শর্টের বাইরে। যেহেতু ভাই মানে আমার মেডিকেল প্রিপারেশন ছিল, তো আমার তো বায়োলজি সম্পূর্ণ বই আর কি পড়া ছিল। সেকেন্ড টাইমও, ফার্স্ট টাইমও পড়ছি, সেকেন্ড টাইমও পড়ছি। তো ওই কোশ্চেন গুলো ভাই আমার ওইরকম আমার একটা সমস্যা হয় নাই। তো আমি ওই 7টা কোশ্চেন মানে ফার্স্টে মানে প্রথমবার দাগানোর সময় রেখে দিছি, মানে গোলা দিয়া কোশ্চেন গুলো রেখে দিয়েছিলাম। তারপর কেমিস্ট্রি দাগানো শুরু করি। তো কেমিস্ট্রি তো ভাই দেখা যায় এবার অনেকগুলা কোশ্চেন আসছে একদম শর্টের শর্টের বাইরে বলতে ভাই বইয়ের ভিতর দিয়ে আসছে, কিন্তু দেখা যায় একদম ইম্পর্টেন্ট মানে চ্যাপ্টার।
মানে কোনাকাঙ্ক্ষী বলতে আমরা যেটা আর কি বলতে বুঝি আর কি, মানে খুব আর কি মুখস্থ টাইপ এরকম, মানে কিছু কিছু কোশ্চেন আসছিল। তো ওইগুলা ভাই যেগুলো পারছি দাগাইছি, আর যেগুলো পারি নাই তো ভাই ওগুলা রাইখে দিছি, মানে যখন প্রথমবার দাগাইছি কোশ্চেন। তারপর ভাই বাই কেমিস্ট্রির পরে আর কি ম্যাথের কোশ্চেন গুলো ছিল। তা আমি ভাই ম্যাথের প্রথম কোশ্চেনটা দেখি আর কি দেখি যে তারপরে আমি ভাই আচ্ছা, পরে? মূলত ম্যাথ দাগানো শুরু করি। আর ম্যাথ মোটামুটি ভাই একটা ভালো প্রিপারেশন ছিল, এবার মোটামুটি ম্যাথটা ভালো মতো করে গেছিলাম। তো ওইরকম একটা কনফিডেন্স ছিল ম্যাথ তো ভালো হবে পরীক্ষা যেরকমই কোশ্চেন হোক। তো তারপর ভাই ম্যাথ দাগানো শুরু করি, প্রথমবারই মনে হয় ম্যাথ 10টা না 11টার মতো দাগাইছিলাম। তো ম্যাথ দাগানোর পরে তারপর ভাই আমি ইংলিশটা দাগাই নিছি। তো প্রথমবারে ইংলিশ মোটামুটি 5-6টার মতো দাগাইছিলাম। আর যেগুলো পারিনি ভাই মানে প্রথমবারে যেগুলো পারিনি ওগুলো মানে টাচ করি নাই। প্রথমবারে একবারে যেগুলো পারছি আমি ওগুলো দাগাই গেছি শুধু। তারপর ভাই ফিজিক্সে গেলাম, তো ফিজিক্স কোশ্চেন তো একটু মোটামুটি মানে ভালোই কঠিন হয়েছে, শর্টের বাইরে অনেকগুলো মানে কোশ্চেন আসছে। আর ম্যাক্সিমাম কোশ্চেনই ভাই ম্যাথমেটিক্যালি ছিল আর কি। থিওরি একদম মোটামুটি খুব কমই ছিল, মানে শর্টের বাইরে যেগুলো আসছে মানে ম্যাক্সিমাম দেখা যায় ম্যাথমেটিক্যাল টার্ম ছিল বেশি। তো ফিজিক্স দেখে ভাই ফিজিক্সটা একদম লাস্টে ধরছিলাম, তো ফিজিক্স দেখে ভাই মোটামুটি একটু ঘাবড়েই গেছিলাম যেহেতু একটু কঠিন আসছে। তো ফিজিক্স ভাই যেগুলো পারি আমি মূলত শর্ট সিলেবাসের যেগুলো ছিল ওইগুলোই আর কি প্রথমে দাগাইছি। তো প্রথমবারে দেখা যাবে আমি মনে হয় 50টা বা 55টার মতো দাগাইছিলাম একদম কারেক্ট। তো আচ্ছা, পরে আবার ভাই আমি বায়োলজিতে চলে গেছি, বায়োলজিতে যেগুলো পারিনি ওইগুলো একটু মোটামুটি ভাবছি ভাইবে, মানে ভাইবে যে কটা পারছি এগুলো দিছি। তো কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এগুলো ভাই এরকম ভাবেই আর কি ই করছি। তো ভাই এবার মেইনলি হয়েছে মানে আমি যেগুলো পারছি ভাই এগুলোই দাগানোর চেষ্টা করছি, মানে নেগেটিভ খুব কম আসছে আমার এবার। বায়োলজি আমার মনে হয় 6টা কি 7টার মতো নেগেটিভ গেছিল, মানে এই এমসিকিউ যত ভুল কম গেছিল। থাকবে তত ভালো আর কি। তোমার হচ্ছে জি ভাই। কেমিস্ট্রি, ইংলিশ এই তিনটা মিলে কত মার্কস আসছিল বা ধারণা করতে জি পারো ভাই, কত আসতে পারে? আরেকবার বলেন ভাই, শুনতে বায়োলজি, পাচ্ছি না। কেমিস্ট্রি আর ইংলিশ তিনটা মিলে তো 60 মার্কস থাকে না, এগুলার মধ্যে তোমার কত মার্কস আসছিল? জি ভাই, জি। আমি বায়োলজি হিসাব করছিলাম ভাই, আমার বায়োলজিতে একটা ভুল গেছিল। তো আমি 24.75 মনে হয় বায়োলজিতে পাইছিলাম, মানে বাসায় মিলেইছি নিজে আর কি। আর কেমিস্ট্রিতে মনে হয় 13-র মতো ছিল, 13 বা 11 এরকম আর কি তার মানে হয়তো। তোমার হচ্ছে 37.5। আর ইংলিশে? ইংলিশে ভাই 6টা কি 7টা এরকম আর কি। আচ্ছা, মানে দেখা যায় কোচিং এর সাথে তো এখন ওরা কোন অ্যান্সার নিচ্ছে ভাই ওইটা তো বলা মানে যায় না। মানে আমি বাসায় এসে ভাই মোটামুটি মিলিয়ে দেখছি যে আমার 61 বা আপনারা তো বলছিলাম মনে হয় ভাই 60-এর মতো থাকে। তো বলছিলাম ওইরকমই আমি যতটুকু ই করছি, জি ভাই ওইরকমই আর কি মার্কস আসছে তোমার হচ্ছে ওই, ইসে মেন তাহলে পরীক্ষায়। অ্যারাউন্ড ধরো 45 এর কাছাকাছি, তাই না? 45 এর জি ভাই, জি কাছাকাছি। ভাই। তোমার হচ্ছে ম্যাথ আর ফিজিক্সে তোমার অ্যারাউন্ড তাহলে কত 20 এর কাছাকাছি আসছে দুইটা মিলে? 20-এর একটু মানে বেশি, জি ভাই 20-এর একটু বেশি বা 20 এরকমই আর কি, ম্যাথ আর বুঝতে পারছি ফিজিক্স 20 মিলে। হ্যাঁ। এই ধরো মেডিকেল প্রিপারেশন থাকার ফলে তোমার যারা মেডিকেল প্রিপারেশন অনেক ভালোভাবে নেয় তাদের ওই শর্টের বাইরে সিলেবাস গুলো তখন যদি একটু পড়ে থাকে, শর্টের বাইরে কোশ্চেন আসে অত তো জি কঠিন ভাই, আসে না, একটু হলেও আর কি পারে আর কি বলা যায়, ঠিক আছে। বেনিফিট জি থাকে ভাই। পাশাপাশি। এখন তোমার হচ্ছে ধরো সেকেন্ড টাইম মেডিকেল চান্স হইলো না, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ফ্রেন্ডস এবং রিলেটিভদের মধ্যে তোমার কেমন প্রতিক্রিয়া ছিল, বা হচ্ছে তারা কোনো রুড বিহেভ বা কেমন কিছু করছে, বা তোমার মধ্যে খারাপ খারাপ লাগা তো অবশ্যই আছে, মানে তোমার সাথে কোনো রুড বিহেভ বা কোনো এমন ঘটনা ঘটে গেছে কিনা? মেইনলি ভাই ফার্স্ট টাইম যখন মেডিকেল দিছিলাম, মানে মেডিকেল ফার্স্ট টাইম না হওয়ার পরে আসলে ভাই মানে অনেকে তো অনেক কথাই বলছে, কিন্তু আমি যখন ভাই সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিছি, সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন সম্পর্কে বাসায় আর মানে কিছু ফ্রেন্ডস সার্কেল এরাই জানতো, মানে ওইরকম বাইরে আর কি কেউ জানতো না যে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবো আর কি। ম্যাক্সিমাম সবাই জানতো যে ভার্সিটিতে শিফট হয়ে গেছি এই জায়গায় মানে কন্টিনিউ করবো এরকম আর কি। তো ফার্স্ট টাইম ভাই অনেকেই আর কি অনেক কথাবার্তা বলছে, কিন্তু সেকেন্ড টাইম ভাই ওইরকম একটা কেউ একটা কিছু মানে মানে খুব কম বলছে, কারণ সেকেন্ড টাইম অনেকেই জানতো না যে মেডিকেল পরীক্ষা দিব সেকেন্ড টাইম। বুঝতে পারছি। যাই হোক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এখন জি ভাই। মানে তোমার হচ্ছে এখন প্রায় 3 মাসের মতো ছুটি পাওয়া, হয়তো তোমাদের ক্লাস জুলাইয়ের শেষে বা আগস্টে শুরু হবে, এবং জি বা ভাই। জুলাইয়ের মধ্যে শুরু হতে পারে আর কি। এখন তোমার হচ্ছে এই কয়দিন আর কি অনেক, মানে যত ঘোরাঘুরি করার তত করে নাও আর কি। পরবর্তীতে আর কি অনেক ওই সময়টা পাওয়া না, ঠিক আছে। কারণ যখন ক্লাস শুরু হয়ে যাবে দেখবা যে প্রচুর প্র্যাকটিক্যাল, তারপর হচ্ছে প্রচুর পড়ার চাপ, সব মিলে আর কি নিজে সবকিছু মেনটেন করা টাফ হয়ে যাবে, বা মনে হবে যে আমার ক্ষেত্রে যে পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে প্রথমে আসে, মনে হয় যে হচ্ছে কেন আর কি এখানে আসলাম,
অন্য জায়গায় থাকলেই ভালো করতাম, বা হচ্ছে অন্য জায়গায় থাকলে ভালো হতো। আগে থেকে অনেক জি আশা ভাই। নিয়ে আসছি, ভালো জায়গায় নিজের মন মতো জায়গায় বর্তমানে আসি, কিন্তু আসার পরে আর কি এতটা চাপ, মানে চাপটা বলতে আর কি রেগুলার করলে আর কি হয়, কিন্তু তাও ওই প্র্যাকটিক্যালের চাপটা একটু বেশি, এই আর কি, বুঝলা? মানে হচ্ছে তোমার টেকনিক্যাল সাবজেক্ট তো, যেটা যে জায়গায় পড়ো, তো সব জায়গায় মানে মোটামুটি একটু চাপ ভালোই থাকে। তার জন্য আর কি ওই মেন্টালি প্রিপারেশন নিয়ে আসিও, সমস্যা নাই। এখন আর কি ওগুলা চিন্তা করার দরকার নেই, যে সময়টা আছে এই সময় একটু আনন্দ করতে ঘোরাফেরা করো। এর মাঝে আর কি একঘেয়েমি লাগে যাবে যে ক্লাস কবে শুরু হবে, হোক ইচ্ছা, জি এই আর ভাই। কি সব মিলে ছুটিটা ভালো মতো কাটাও, এই আর কি। মিসবা। আহ হ্যাঁ, মাজবাউল, তুমি অনেক হচ্ছে ভালো বলেছো। যদিও হচ্ছে নাম আমাদের দুইজনের সেম, হয়তো মানে শুনতে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারে, বাট আমাদের দুইজনের হচ্ছে ডাকনাম সেম। সো আমি হচ্ছে বলবো যে মাজবাউল বললো যে হ্যাঁ, মনে হতে পারে যে অনেক চাপ। আসলে কিন্তু সব জায়গায় যে সেক্টরে যাও না কেন, যে কোনো সেক্টরে ভালো করতে হলে প্রেশার কিন্তু নিতেই হয়। যে ফ্রেন্ডরা বুয়েটে আছে ওরাও কিন্তু বলে যে ওদের অনেক চাপ। আমি মেডিকেলে, আমারও মনে হয় যে আমার অনেক চাপ। কৃষিতে যারা আছে অনেক চাপ। অ্যাকচুয়ালি চাপ নিতে পারাটাই হচ্ছে জীবন। সো এক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমি মনে করি যে সিয়াম চাপ নিয়ে ওভারকাম করতে পারবে এন্ড হচ্ছে লাইফে শাইন করতে পারবে। সিয়াম, তোমার হচ্ছে এক্সাম হলের অভিজ্ঞতা শুনলাম, তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমার স্কুল লাইফ, দেন তোমার হচ্ছে বাবা মার প্রতি কৃতজ্ঞতা, তোমার অ্যাডমিশন টাইমে রাত জেগে পড়াশোনা করা, সেকেন্ড টাইম মেডিকেলের ব্যাপারগুলো আমরা জানলাম। তো তুমি হচ্ছে কোনো কোচিং সেন্টারে বলেছো যে ইনভলভ ছিলে না। তো তুমি হচ্ছে কি কোনো মানে তোমার জুনিয়রদের জন্য কোনো বই সাজেস্ট করতে চাও বা বলতে চাও যে এইভাবে পড়লে বা এই গাইডলাইনে পড়লে বা অমুক গাইডলাইনে পড়লে তারাও হচ্ছে তোমার মতো একটা পজিশন সিকিউর করতে পারবে? ভাই বায়োলজির ক্ষেত্রে যদি বলি, বায়োলজির ক্ষেত্রে তো আমরা মেইনলি বোটানি তো আবুল হাসান স্যার, এবং বায়োলজি এই জুলজি তো গাজী আজমল স্যার। তো মেইন বইটা ভাই ভালোভাবে বায়োলজির ক্ষেত্রে পড়লে মনে হয় না ওইরকম একটা সমস্যা হবে মেইন বইয়ের ক্ষেত্রে। মানে দাগানো যে লাইনগুলা ভাই, বিশেষ করে দাগানো লাইনগুলা যদি ভালো মতো পড়া যায়, দেখা যায় বায়োলজিতে ভাই একটা ভালো একটা মার্ক তোলা যায়। আর বিগত বছরের যে কোশ্চেন গুলো থাকে ভাই, মানে বিগত বছর যে কোশ্চেন যে টাইপ গুলা, যে টপিক গুলো থেকে কোশ্চেন আর কি আসে বায়োলজির ক্ষেত্রে, তো এইগুলা ভাই ভালোভাবে পড়ে গেলে মনে হয় না মানে সমস্যা হবে, একটা ভালো মার্কস তোলা যায় বায়োলজির ক্ষেত্রে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে ভাই, কেমিস্ট্রি তো মুখস্থ আছে মোটামুটি, কিন্তু মুখস্থর চেয়ে ভাই কেমিস্ট্রিটা বেসিকটা ক্লিয়ার করে মোটামুটি যদি পড়া যায়, তাইলে মোটামুটি আমার যেহেতু ভাই কিছুটা মেডিকেল আচ্ছা। আর রিলেটেড আসে কিছুটা, তো আচ্ছা। আমার তো ভাই মেইন বইটা ভালো মতো পড়া ছিল। আর কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় মেইন বইয়ের যে অনুশীলনের যে এমসিকিউ গুলা ভাই, এগুলা অনেক হেল্প করে আর কি। এগুলা যদি ভালো মতো প্র্যাকটিস করা যায়, দেখা যায় অনেক কিছুই মানে ভালোভাবে কমপ্লিট হয়। আর কোশ্চেন ব্যাংকটা ভাই ভালোভাবে পড়ে গেলে মনে হয় না ওরকম একটা সমস্যা হবে, কারণ ম্যাক্সিমাম কোশ্চেনই ভাই বিগত বছরের যে কোশ্চেন ওই টাইপ গুলো থেকেই রিপিট হয় বেশি। আর ফিজিক্স আচ্ছা। আর ম্যাথের ক্ষেত্রে যদি বলি ভাই, আমার ফিজিক্স আর ম্যাথ মোটামুটি এইচএসসি তে ভাই মোটামুটি ভালো মতো পড়া ছিল ভাই। আর আর কি যার জন্য আইসা আর কি এই কৃষিতে ওইরকম একটা সমস্যা হয় নাই। শুধু যে বিগত বছরের যে টপিক মানে টাইপ গুলো ছিল ওই টাইপ গুলোই মোটামুটি করে গেছি। তো এর জন্য ফিজিক্স আর ম্যাথে ওইরকম একটা সমস্যা হয় নাই আমার। আচ্ছা। আচ্ছা, আমরা জানতে পারলাম যে হচ্ছে ও কিভাবে পড়ালেখা করেছে ও জুনিয়রদের জন্য হচ্ছে। তুমি জুনিয়রদের জন্য কিছু গাইডলাইন দাও, আমি চাই জুনিয়রদের ব্যাপারে কিছু বলো যে ওরা কিভাবে পড়ালেখা করতে পারে। ভাই সেকেন্ড টাইমের কথা যদি বলি ভাই, সেকেন্ড টাইমে অবশ্যই একটু মেন্টালি স্ট্রং থাকা লাগে, কারণ সব দিক থেকে মোটামুটি একটু প্রেশার থাকে সেকেন্ড টাইমে। তো এইগুলা নিয়েই ভাই আর কি করতে হবে। আর আমি যেটা বললাম ভাই যে মানে প্রত্যেকটা সাবজেক্ট একটু ভালো মতো পড়াশোনা করতে হবে, কারণ দেখা যায় আর সে এডমিশনে ভাই দেখা যায় ওইরকম আহামরি যে পড়তে হবে এরকমও না। আহ, বিগত বছর যে কোশ্চেন গুলো থাকে, আমরা যদি এগুলা ভাই মোটামুটি টপিক ওয়াইজ ভালো মতো ক্লিয়ার করতে পারি, তো এগুলা মোটামুটি ভালো মতো টপিক গুলো ক্লিয়ার করে গেলে এক্সাম হলে মনে হয় না ভাই আহামরি ওইরকম একটা সমস্যা হবে। আর আমি ভাই মেইনলি সেকেন্ড টাইমে ওইরকম একদম পড়াশোনা করছি যে এরকম না, কারণ আমার ফার্স্ট টাইমে ভাই অনেক ভালোভাবে আর কি প্রিপারেশনটা ছিল, যার কারণে সেকেন্ড টাইমে একটু ইজি হয়েছে ভাই। আর আমি সেকেন্ড টাইমে ভাই মানে যতটুকু লাগে ওই যে বাড়তি পড়া যেটুকু লাগবে না ওগুলো আর কি ওইরকম একটা টাচ করিনি, শুধু যেটুকু লাগবে পরীক্ষার জন্য মানে এইটুকু পড়ার চেষ্টা করতাম সবসময়।
আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এটা আর হয় আমি যে মেনলি ফার্স্ট টাইমে। হ্যাঁ, কৃষির বলো। জন্য ভাই বিগত বছরে যে কোশ্চেন গুলো আছে, মানে বিগত বছরের যে কোশ্চেনের টাইপ, মানে যে টপিক গুলো থেকে বারবার কোশ্চেন আসে, তো এইগুলোই বাসায় বেশি প্র্যাকটিস করতাম। আর যে কোশ্চেন গুলো একদম আসে না ওইগুলো ওইরকম একটা করতাম না, মানে যতটুকু লাগে ওইটুকুই। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে ফার্স্ট টাইমই হচ্ছে সবাই হার্ড অ্যান্ড সোল প্রিপারেশন নেয় এন্ড ট্রাই করে যে কোথাও একটা চান্স পাওয়ার। হয়তো বাই এনি চান্স, বাই লাক বা কিছু ত্রুটির জন্য চান্স পায় না, বাট এটা না যে তারা একদমই ট্রাই করে না, তারা অবশ্যই হচ্ছে অনেক বেশি ট্রাই করে। সো এই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইমে পড়ালেখাটা খুব বেশি থাকে না, কারণ সেম বই, সেম সিলেবাস, সেম এক্সাম। বাট সেকেন্ড টাইমে যে জিনিসটা ওভারকাম করা সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে মেন্টাল স্ট্রেস। মেন্টাল স্ট্রেস থাকার কারণেই কিন্তু হচ্ছে আমরা পড়ালেখা করতে পারি না ঠিক মতো, হয়ে যায়, ডিপ্রেশন লেভেলে চলে যায়। দ্যাট ইজ দ্য রিজন যে হচ্ছে সেকেন্ড টাইমেও চান্স মিস হয়ে যায়, কজ ওই মেন্টাল স্ট্রেস বা মেন্টাল ডিপ্রেশনের কারণে পড়ালেখা হয় না, মনোযোগ বসে না। একটা খাঁচায় বন্দি পাখির মতো জীবন চলে আসে, যে খাঁচার বাহিরে হচ্ছে খাঁচার বাহিরে পাখিরা উড়ে বেড়াচ্ছে, আর খাঁচায় বন্দি একটি পাখি, সে হচ্ছে বাহিরের দুনিয়া দেখছে কিন্তু সে বাহিরে বের হতে পারছে না। তখন কিন্তু তার যে মেন্টাল স্ট্রেস বা হচ্ছে অবসন্নতা, ওখান থেকেই কিন্তু তার মানসিক মৃত্যু ঘটে। সো সেক্ষেত্রে কিন্তু মানসিক প্রশান্তিটা অনেক বেশি দরকার। সিয়াম, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, সেকেন্ড টাইমের এই অবসন্নতা এবং হচ্ছে মানসিক প্রেশার বা মেন্টাল স্ট্রেস তুমি ওভারকাম করার জন্য কি কাজগুলোর সাথে ইনভলভ ছিলে? ভাই এগুলা তো একটু মানে মানসিকভাবে তো ভাই একটু মানে দেখা যায় প্রেশার থাকেই সবসময়। তো আমি ভাই চেষ্টা করতাম একটু নামাজ পড়ার, কারণ নামাজ পড়লে ভাই দেখা যায় মোটামুটি মানে মানুষ তো অনেক কথাবার্তা বলে ভাই, কারণ এগুলো তো অবশ্যই মেন্টালি অনেক প্রেশার করে। তো নামাজটা পড়লে ভাই দেখা যায় মোটামুটি এগুলো থেকে অনেকটা বের হয়ে আসা যায়। আর আমার ভাই সেকেন্ড টাইম মোটামুটি একটা কনফিডেন্স ছিল যে আমার কোথাও না কোথাও হবে। তো আমার ভাই এইটা আমাকে আমাকে অনেক করতো, মানে ইন্সপায়ার করতো যে আমার মানে কোথাও না কোথাও হবে, মানে আমি ওইটা নিয়েই পড়াশোনা করতাম। মানে এই জন্য ভাই আমার ওইরকম একটা দেখা যায় মেন্টাল প্রেশার ওইরকম একটা আসতো না। আর আসলেও ভাই ওইটা দেখা যায়, আসলেও ভাই এখন দেখা যায় পড়াশোনা তো করতে হবে ভাই, হ্যাঁ। মানে চান্স তো একটা একদম সিকিউর করতে হবে। তো আমার মধ্যে সবসময় এটা ছিল যে মানে আমার এক জায়গায় চান্স পাইতে হবে, তো এইটাই আমার অনেক ভাই বড় মোটিভ দিত যে চান্স পাইতে হবে, যেন পড়াশোনা করতে হবে যতই আর কি, যত সমস্যা আসুক বা না আসুক, এটাই আর কি ভাই। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে তোমার মেইন শক্তি ছিল তোমার কনফিডেন্স, যে আমার কোথাও না কোথাও চান্স জি হয়ে ভাই। যাবে, এই কনফিডেন্সটাই তোমার হচ্ছে প্রধান চালিকা শক্তি ছিল। সাথে তুমি খুব সুন্দর জি একটি ভাই। কথা বললে যে নামাজ পড়া। আমরা হচ্ছে আদার্স স্টুডেন্ট যারা মুসলিম আছে তাদেরকে আমরা অবশ্যই বলবো যে তোমরা নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো। আমি যদি বলি, আমি কিন্তু আমার ফার্স্ট টাইম, আমি নিজেও একজন সেকেন্ড টাইমার, আমি কিন্তু আমার ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশনের সময় রেগুলার কোরআন শরীফ তেলাওয়াত করতাম এন্ড রেগুলার নামাজ পড়তাম। সো সেক্ষেত্রে আমি সবাইকে ইন্সপায়ার করব। এন্ড হচ্ছে সিয়াম বললো যে এখানে ও 122তম জাতীয় মেধায়, ও কিন্তু নামাজ পড়তো and এটা ডিপ্রেশন লেভেল কমাতে সহায়তা করতো। Cause আমরা যখন সেজদা দেই, সেজদা দেওয়ার সময় আমাদের ফুসফুস থেকে পুরোটুকু কার্বন ডাই অক্সাইড যুক্ত যে বাতাসটা আছে সেটা বের হয়ে যায়, ফুলফিল ভাবে রিফ্রেশমেন্ট আমরা পাই অক্সিজেন যুক্ত ব্লাড নেওয়ার মাধ্যমে। সো সেক্ষেত্রে কিন্তু মেন্টাল ডিপ্রেশন লেভেল কমাতে ব্যাপারটি খুবই হেল্পফুল। অ্যান্ড কিছু কিছু হরমোন রিলিজ করে যেটা মাথা নত করলেই জাস্ট রিলিজ হয়। সো সেক্ষেত্রে হচ্ছে ডিপ্রেশন লেভেল কমাতে আমাদের সহায়তা করে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি মুসলমানদের জন্য রেগুলার নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা ডিপ্রেশন লেভেল থেকে বাড়াবে, কমাবে। এছাড়াও হচ্ছে তোমাদের আরো কিছু অ্যাক্টিভিটিস থাকতে পারে, ইটস লাইক হচ্ছে তোমাদের পছন্দের কাজ, ড্রয়িং করা বা হচ্ছে গার্ডেনিং বা যে কোনো কিছু, ঘরে যে কোনো কিছু ইনডোর আউটডোর গেমস যেটা তোমার ডিপ্রেশন লেভেল কমায়। আমরা জানি ডিপ্রেশন লেভেল সবচেয়ে বেশি কমে হচ্ছে সূর্যের আলোর সংস্পর্শে আসলে, কারণ সূর্যের আলোর সংস্পর্শে হচ্ছে ভিটামিন ডি তৈরি হয় এন্ড ওইখান থেকে হচ্ছে ডিপ্রেশন লেভেলটাও হচ্ছে কমে। তো বাহিরে বের হওয়া, সেকেন্ড টাইম আমরা যে ভুলটা করি যে মানুষের কটু কথার জন্য আমরা বাহিরে বের হতে পারি না, ঘরের মধ্যে বসে থাকি আর ডিপ্রেশন আমাদের বাড়তে থাকে, অবসন্নতা বাড়তে থাকে। একটা পর্যায়ে এই অবসন্নতা আমাদের জন্যই কাল হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই ঘরে বসে থাকবে না, ঘর থেকে বের হবে, বের হয়ে তোমার ডিপ্রেশন লেভেল কমাবে, তোমার যে কাজটি করতে ভালো লাগে সেটি করবে, জি সাথে সাথে পড়ালেখা করবে। পড়ালেখার পাশাপাশি ব্যাপারটি খুবই ইম্পর্টেন্ট, বাহিরে বের হওয়া বা ডিপ্রেশন কমানো বা মানসিক প্রশান্তি লাভ।
সো আমরা আজকে মোটামুটি হচ্ছে সিয়ামের ব্যাপারে সবকিছুই জানলাম, যে সিয়াম কিভাবে হচ্ছে পড়ালেখা করতো এন্ড হচ্ছে ডিপ্রেশন কমাতে কি করতো, এন্ড জুনিয়রদের জন্য সিয়ামের গাইডলাইন কি। ওর যে মেইন মেসেজ ছিল সেটা হচ্ছে হলো মেইন বই ভালো করে পড়া, মেইন বইয়ের কোনো বিকল্প নেই, বরাবরই হচ্ছে বলে থাকি এন্ড হচ্ছে বরাবরই আমরা জেনে আমরা মানুষকে জানাই যে মেডিকেলে বা অন্য যে কোনো পরীক্ষায় মেইন বইয়ের কোনো বিকল্প নেই। আহ যত যে যাই যাই কথা বলুক না কেন, মেইন বইয়ের কোনো বিকল্প নেই। যে মেইন বই পড়েছে তার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, যে মেইন বই পড়েনি তার হয়তো কিছু কিছু ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার হয়নি বা অনেক ক্ষেত্রে হয়েছে, বাট মেইন বইয়ের কোনো বিকল্প নেই, মেইন বই অবশ্যই পড়তে হবে। আচ্ছা, মাসবাউল তুমি কি সিয়ামকে আর কিছু জিজ্ঞেস করতে চাও বা অন্য যে কোনো টপিকে জানার কোনো ইচ্ছা? মাসবাউল, মাসবাউল তুমি কি হচ্ছে সিয়ামকে আর কোনো কিছু জিজ্ঞেস করতে চাও বা ওর ব্যাপারে আর কোনো জানার আগ্রহ বা কিছু শুনতে চাও, এমন অজানা তথ্য কিছু? আচ্ছা মাসবাউল, তুমি কি শুনতে পাচ্ছো? আই থিঙ্ক হচ্ছে মাসবাউল শুনতে পাচ্ছে না। সিয়াম তুমি কি শুনতে পাচ্ছো? জি ভাই, শোনা যাইতেছে। আচ্ছা, সিয়াম শুনতে পাচ্ছে, হয়তো মাসবাউলের নেটওয়ার্ক কানেকশন বা অন্য যে কোনো প্রবলেমের জন্য ও শুনতে পাচ্ছে না। মাসবাউলকে অনুরোধ করবো, তুমি যদি শুনতে পাও তাহলে আমাকে বা আমাদেরকে হচ্ছে বলো যে হচ্ছে শুনতে পাচ্ছি, আমরা তোমার সাথে যোগাযোগ করার ট্রাই করতেছি। তো হচ্ছে আহ, আমার মনে হয় যে জীবন আসলে হচ্ছে ছেলে খেলা না, বা জীবন এমন না যে আমাকে একটা জিনিস পেতেই হবে, না পেলে আমার জীবন শেষ। জীবন আসলে মহৎ and জীবন অনেক বড়। সো ইট ডাজন্ট ম্যাটার যে তুমি কি পেলে কি পেলে না। খুবই ক্ষণিকের জীবন, মানব জীবন খুবই ক্ষণিকের জীবন। সো ম্যাটার করে না যে তুমি কি পাচ্ছ কি পাচ্ছ না, কোনটা হারাচ্ছ। একটা জিনিস হচ্ছে যে মানুষের জীবনে আচ্ছা, যখন কোনো কিছু হারায়, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছে তাকে আরো বেটার কিছু দিয়ে পরিপূর্ণ করে, হয়তো দুনিয়াতে নয়তো আখিরাতে। সো মাসবাউল, তুমি আমাদের মাঝে ফিরে এসেছো। আমি শুনতে পাচ্ছ কি আমি তুমি? আর ছিলাম আর কি, মাইক্রোফোনটা অন করতে পারতেছিলাম না, এখন পারছে, সমস্যা নেই। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মাসবাউল তোমার কোনো জানার থাকলে কিছু তুমি বলতে পারো। আচ্ছা, ভবিষ্যতের ইচ্ছা কি আর কি তোমার, সিএমের? খুব সুন্দর একটা কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। ভাই ভবিষ্যৎ নিয়ে এরকম মানে এখনো ওইরকম ভাবে কোনো কিছু ভাবা হয়নি আর কি ভাই। আচ্ছা, ভাবা সদ্য হয়নি না? চান্স পেলাম ভাই, ভার্সিটি তো যাই হচ্ছে তারপর তোমার দেখি ভাই। এগ্রিকালচার সাবজেক্টটা, যত জানি তুমি 1 নম্বরে দিয়েছো, এটা চুজ করার পিছনে মেইন রিজনটা কি? মেইন রিজন বলতে ভাই মানে এগ্রিকালচার সম্পর্কে ভাই মোটামুটি একটু ইউটিউব বা গুগলে একটু মোটামুটি একটু ঘাটাঘাটি করছিলাম। তো অন্যান্য যেগুলো সাবজেক্ট আছে ভাই কৃষিতে, তো এগুলোর থেকে এগ্রিকালচার একটু আমার কাছে মোটামুটি অন্যান্য সাবজেক্ট একটু আর কি মানে ভালো লাগছে আর কি। তো এই জন্যই ভাই এগ্রিকালচার সাবজেক্ট আর কি করা। আচ্ছা, বুঝতে পারছি আর কি। ঠিক আছে তাহলে, জি ভাই। আজকের মতো আর কি, আর না দিয়ে হ্যাঁ, আমরা আমাদের অনেক প্রায় এক কিছুই ঘন্টার মতো হবে অনেক হয়তো। হ্যাঁ, 1 ঘন্টার ভেতরে আমরা কথায় কথায় অনেক দূর চলে এসেছি। আমরা অনেক কিছুই জানতে পেরেছি। হ্যাঁ, আর আর হচ্ছে সিয়ামের প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে আমি পার্সোনাল কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সিয়াম আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে। ওর মেধার প্রশংসা করছি, যেখানে ও বাংলাদেশে পুরো জাতীয় মেধা তালিকায় 122তম স্থান অধিকার করেছে। সত্যি অতুলনীয়, সত্যি প্রশংসনীয়। খুবই খুবই হচ্ছে একটা ভালো লাগার মতো ব্যাপার। হয়তো হচ্ছে আগে থেকে তেমন ভাবে চেনা পরিচিত ছিল না, বাট সিয়ামকে পেয়ে আমরা সত্যি ধন্য। সিয়ামকে অনেক অনেক ধন্যবাদ। সিয়াম, আমাদের সাথে লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং তোমার জীবনের কথা বলার জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে সিয়াম, তাহলে, আজকে ও মনে হয় লাইভ কাটে গেছে, নেট সমস্যা। আচ্ছা আচ্ছা, নেট প্রবলেমের জন্য সিয়ামের লাইভ থেকে বিচ্যুতি ঘটেছে। তো আমরা আজকের এই প্রোগ্রাম এখানেই সম্পূর্ণ করতে চাই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো হচ্ছে এই টাইপের প্রোগ্রাম করতে চাবো, এবং অন্যান্য যারা মেধা তালিকায় স্থান করেছে তাদের ব্যাপারে আমরা জানবো।
আমরা শিখবো নতুন নতুন জিনিস। সবাইকে সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। আমরা এখানেই আজকে আমাদের প্রোগ্রামটি সম্পূর্ণ করছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।